জাতীয় সম্পদ ধ্বংসকারীদের বিচার দেশবাসীকেই করতে হবে। ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো স্টেশন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী। সহিংসতায় নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী, জানালেন কাদের। জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। পুলিশ মারলে 10 আর ছাত্রলীগ মারলে 5000, আটক আসামি স্বীকারোক্তি। নির্দেশ আসে লন্ডন থেকে, জানালেন ডিবি প্রধান। কারফিউ শিথিল করায় আগের চেহারায় ফিরছে রাজধানী। সড়ক মহাসড়কে বেড়েছে যান চলাচল, বিভিন্ন জেলায় চলছে লঞ্চ। এবং স্থবিরতা কাটিয়ে সচল হচ্ছে ব্যাংক খাত। 2 দিন ব্যক্তি পর্যায়ে লেনদেন হলেও বন্ধ অ্যাপস ভিত্তিক কার্যক্রম, মিলছে না রেমিটেন্স সেবাও। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন একেএসটিএম। এবার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। আন্দোলনের নামে যারা উন্নয়ন প্রকল্পে দানবীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শন গিয়ে কথা বলেন তিনি। জানান, যারা এ তাণ্ডব চালিয়েছে তাদের বিচার দেশবাসীকেই করতে হবে। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে থাকছে। কোটা আন্দোলন ঘিরে রাজধানী সহ সারা দেশে ধ্বংসযজ্ঞ চালায় দুষ্কৃতিকারীরা। হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশন দেখতে গিয়ে আবেগ আপ্লুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্টেশনের কন্ট্রোল রুম, টিকিট কাউন্টার সহ ক্ষতিগ্রস্ত স্থাপনা ঘুরে ঘুরে দেখেন সরকার প্রধান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নাগরিকদের সুন্দর জীবনের লক্ষ্যে উন্নয়ন প্রকল্প করেছে সরকার। আমি এটাও ঘোষণা দিয়েছি যে দেশের মানুষ আমার পরিবার। আমি সেই দৃষ্টিভঙ্গিতেই এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি। আর এটুকু দাবি করতে পারি, 2009 থেকে 24 পর্যন্ত এই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে মর্যাদা পেয়েছে। মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা। ছাত্রদের কোটা আন্দোলনকে কিভাবে ধ্বংসাত্মক আন্দোলনে রূপ দেয়া হয় তার চিত্রও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাদের যেটা প্রত্যাশা সেটাই পূরণ করা হবে, তারা হতাশ হবে না। আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত থাকতে। প্রথমে 1 দফা কোটা সংস্কার করতে হবে, আপিল করলাম, উচ্চ আদালত সিদ্ধান্ত দেবে। সেই জন্য পর্যন্ত তো ধৈর্য ধরতে হবে। যে কোনো নাগরিককে তো আইন আদালত মেনে চলতে হবে। ওই 1 দফার পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা। এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। তিনি বলেন, মেট্রো রেল সহ উন্নয়ন প্রকল্পে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিচার জনগণকেই করতে হবে। যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। একটা দানবিক কর্মকাণ্ড এই দেশে হলো। যে 15 বছর আগে 2008 পর্যন্ত এই দেশের কী অবস্থাটা ছিল একবার চিন্তা করে দেখেন। আর আজকে বাংলাদেশ উচ্চ ধাপে উঠে গেছে, তো সেখান থেকে নামাতে হবে। কেন? শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন নতুন কায়দায় ষড়যন্ত্র করছে দেশ বিরোধীরা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সহিংসতায় নিহত পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোটা আন্দোলনে ভর করে বিএনপি জামায়াত দেশের অর্জন ধ্বংসের পায়তারা চালায়। আবারও সংঘাতের আশঙ্কাও করেন ওবায়দুল কাদের। আর দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যে প্রমাণ হয় সহিংসতার পেছনে তাদের হাত রয়েছে। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে থাকছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ওয়ার্ড নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বিএনপি। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে হত্যা সহিংসতায় বিএনপি জামাতকে দায়ী করে তিনি বলেন, দেশে আবারও সন্ত্রাস চালাতে পারে ঘাপটি মেরে থাকা নাশকতাকারীরা। আজকে যে শান্তিপূর্ণ অবস্থা ফিরে এসেছে, এটাই কিন্তু শেষ কথা। তারা এখনো
ঘাপটি মেরে বসে আছে। আমরা বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, উন্নয়ন বিরোধী, গণতন্ত্র বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংসতায় নিহত পরিবারের দায়িত্ব নেবেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষতিগ্রস্ত পরিবার সময়ের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবেন মর্মে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার জন্য দায়ী বিএনপি। নাশকতার একটা উন্মত্ত লালসায় যে এই গোষ্ঠী এই কয়দিন ধরে তাণ্ডব চালাবে, একে কি ফখরুল ইসলাম আলমগীর আন্দোলন বলতে চায় কেন? আর এটিকে যদি আন্দোলন বলে তাহলে কার বিরুদ্ধে আন্দোলন? দলটি দেশবিরোধী আন্দোলনের তীব্র সমালোচনাও করেন আওয়ামী লীগের এ নেতা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। স্বাধীনতা বিরোধী চক্রই দেশের সাম্প্রতিক সহিংসতার সঙ্গে জড়িত। ছাত্রদের আন্দোলনে ঢুকে রাষ্ট্রকে অকার্যকর করতে সহিংসতা চালায় তারা, এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রংপুরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় সহিংসতায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার হুঁশিয়ারও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সহকর্মী রফিকুল ইসলামের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় বিধ্বস্ত রংপুর। অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালানো হয় তাজহাট থানা, ডিবি ও অপরাধ কার্যালয়, নগর ও জেলা আওয়ামী লীগ অফিস, পরিবার পরিকল্পনা ভবন সহ বেশ কয়েকটি সরকারি বেসরকারি স্থাপনায়। ক্ষয়ক্ষতি হয়েছে কমপক্ষে 11 কোটি টাকার। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এসব অফিস ও স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, জঙ্গিদের মদতদাতা স্বাধীনতা বিরোধী চক্রই আবার সংগঠিত হয়ে ছাত্রদের আন্দোলনে ঢুকে পড়ে রাষ্ট্রকে অকার্যকর করতে চালায় সহিংসতা। যারা স্বাধীনতা বিরোধী চক্র ছিল, যারা জঙ্গির উত্থান ঘটিয়েছিল, জামাত, বিএনপি, যারা সবসময় রাষ্ট্রকে একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য যারা কাজ করছে, তাদেরই একটা সুসংগঠিত ভাবে এই আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছে। ছোট ছোট শিশু কিশোরদের ঢাল বানিয়ে তাণ্ডব চালানো হয় জানিয়ে মন্ত্রী বলেন, জড়িত কেউ ছাড় পাবে না। তারা সম্মুখে ছোট ছোট কিশোর এবং শিশু এদেরকে সামনে নিয়ে আসছে, যেটা আপনারা দেখেছিলেন যে আমাদের এক ধর্মীয় একটা আন্দোলন হয়েছিল, সেখানে মাদ্রাসার বাচ্চাদের সামনে নিয়ে আসছে। আপনারা সেই দৃশ্যটা দেখেছেন, এইখানেও আমরা দেখেছি। এবং আন্ডার এজ ছেলেদেরকে সামনে নিয়ে আসছে। দেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদেরকে অবশ্যই তারা শাস্তির মুখোমুখি হবে। এর আগে বৃহস্পতিবার বেলা 12:15টায় হেলিকপ্টার যোগে রংপুরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে ছিলেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। বিএনপি জামায়াতের সহিংসতার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সন্ত্রাসী হামলা চালিয়ে সরকারের পতন ঘটানো যাবে না, এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচা কমিউনিটি সেন্টারে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণকালে এসব কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, যারা সন্ত্রাসী হামলা চালিয়ে দেশ ধ্বংস করতে চায়, অচিরেই তাদের বিচারের মুখোমুখি করা হবে। গণতান্ত্রিক ধারাকে ধূলিত করে যারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তাদের এখনো সময় আছে গণতন্ত্রের ধারায় ফিরে আসতে। অন্যথায় সন্ত্রাসের কারণে, সহিংসতার কারণে, নাশকতার কারণে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আমরা দাবি পেশ করছি। একটি দেশকে কিভাবে ধ্বংস করে দিতে হয় সেটাই ওরা শিখেছে। ওরা মানুষের কল্যাণ, মঙ্গল, উন্নতি, মানুষকে সেবা করা এটা ওরা জানে না। ওরা দেশকে ভালোবাসে না, ওরা দেশপ্রেমিক নয়, ওরা সন্ত্রাসী। ওরা
বাংলা সাম্প্রদায়িক শক্তি। পুলিশ মারলে 10,000 ও ছাত্রলীগ মারলে 5,000 টাকা দেয়া হবে। কোটা আন্দোলন ঘিরে নাশকতার অভিযোগে গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। রাজধানীতে সেতু ভবনে আগুন ও লুটপাটের ঘটনায় যুবদলের সাবেক সভাপতি SM জাহাঙ্গীর সহ কয়েকজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। লন্ডন থেকে নির্দেশ পেয়ে আসামিরা সরকারি স্থাপনায় আগুন দেয় এবং লুটপাট চালায় বলে জানিয়েছে ডিবি প্রধান হারুনুর রশিদ। দর্শক, বাকিরা জানবো শাহাদাত নিশাদের রিপোর্ট থেকে। আন্দোলনের ভেতর পুলিশের কোবাইলে 10,000 আর আওয়ামী লীগের কোবাইলে 5,000 টাকা, আর ছাত্রলীগের কোবাইলে 5,000 টাকা দিয়ে দিল। কোটা আন্দোলনকে কেন্দ্র করে তাণ্ডবে জড়িত থাকার কথা স্বীকার করেন হামলাকারী আজিজ। আন্দোলনের মধ্যে টোকায় ঢুকে দিল। রাজধানী ঢাকার চিত্র এখন স্বাভাবিক হলেও রয়ে গেছে সহিংসতার ক্ষতচিহ্ন। গেল 19 জুলাই মহাখালী ও বনানীর বেশ কয়েকটি সরকারি স্থাপনায় হামলা চালায় দুর্বৃত্তরা। সেতু ভবনে দেয়া আগুনে পুড়ে যায় নিচতলায় থাকা সব গাড়ি। সিসিটিভি ফুটেজ দেখে এরই মধ্যে হামলাকারীদের গ্রেফতার শুরু করেছে ডিবি। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে হামলায় জড়িত অর্থদাতাদের নাম। সেতু ভবনে আগুন ও লুটপাটের ঘটনায় যুবদলের সাবেক সভাপতি SM জাহাঙ্গীর সহ কয়েকজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিবি প্রধান সাংবাদিকদের জানান, প্রধান বিচারপতির বাসভবনে হামলায় জড়িতরাই কোটা আন্দোলনকে হাতিয়ার বানিয়ে তাণ্ডব চালিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনকে ভাঙচুর করেছে। এই চক্রটা কিন্তু আবার এবার দেখেছেন, এরাই আবার এই স্বাধীনতা বিরোধী এবং বিএনপির কিছু দোসর তারা মিলে কিন্তু আবার আমাদের বিভিন্ন স্থাপনা, পুলিশের স্থাপনা এবং আমাদের একজন পুলিশ সদস্যকে ঝুলিয়ে তারা হত্যা করেছে। তিনি বলেন, লন্ডন থেকে পাওয়া নির্দেশে নাশকতা হয়েছে, যার প্রমাণ আছে ডিবির হাতে। অসংখ্য জামাতের নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী আমাদের কাছে আছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের মোবাইল থেকে অনেক মেসেজ পেয়েছি যারা বাহির থেকে তাদেরকে অর্ডার করেছে যে আমরা নতুন কমিটি তোমাদেরকে দিয়েছি, তোমরা যদি সেটা না করো তোমাদের ছুরি ফেলে চলে যেতে হবে, তোমাদের কমিটি থেকে বাদ দেওয়া হবে। হামলা ভাঙচুরের ঘটনায় 24 ঘন্টায় 268 জন সহ মোট 2026 জনকে গ্রেফতার করা হয়েছে। হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও অঙ্গীকার করেন ডিবি প্রধান। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর অপকৌশল নিয়েছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই অংশ হিসেবে বিএনপি নেতাকর্মী ও নিরপরাধ মানুষকে গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আর তদন্তের আগে বিএনপিকে জড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য ক্ষমতার অপব্যবহার বলে দাবি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, কোটা নিয়ে আপামর শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে দেশজুড়ে বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষদের নির্বিচারে গ্রেপ্তার করছে সরকার। তাদের মুক্তি দাবি করেন তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন, শত শত নিরীহ ছাত্রছাত্রী হতাহত হলেও বিচার বিভাগীয় তদন্ত কমিশন মাত্র 6 জনের বিষয়ে তদন্ত করছে, যা সুকৌশলে পুরো হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার নামান্তর। এদিকে এক সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের সংশ্লিষ্টতা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্যের সমালোচনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তদন্ত করার আগে কিন্তু গ্রেপ্তার শুরু হয়ে গেছে, তাও হোলসেল গ্রেপ্তার, পাইকারি গ্রেপ্তার করছে। তাদেরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলার মধ্যে কোনো সিসিটিভি দেখেছে ফুটেজে দেখেছে। আমরা আশ্চর্য হয়ে যাই। রাজনীতিবিদরা নয় একজন একজনের সমালোচনা করবে একদল, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত ব্যক্তিগণ কিভাবে রাজনৈতিক দলের নাম উল্লেখ করে বা ব্যক্তির নাম উল্লেখ করে তারা বক্তব্য দিচ্ছে। তারা আমার মনে হয় তাদের বক্তব্য না, তাদের যে দায়িত্ব দেওয়া আছে রাষ্ট্রীয় দায়িত্ব, সেখান থেকে তারা অ্যাক্সেস ব্যবহার করছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 2 বিচারকের পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপিপন্থী 7 আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আদেশের দিন 1 আগস্ট ধার্য করেছেন আদালত। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
কারফিউ শিথিল হওয়ায় আগের চেহারায় ফিরতে শুরু করেছে রাজধানী। অফিসগামী মানুষের চাপ বেড়েছে সড়কে, এতে বিভিন্ন এলাকায় তৈরি হয় যানজট। মেট্রো রেল বন্ধ থাকায় বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামীরা। খেটে খাওয়া মানুষদেরও পড়তে হয় চরম বিপাকে। বিস্তারিত জানবো সাবরিনা মজুমদারের রিপোর্টে। গেল কয়েকদিনের সহিংসতায় অস্থিতিশীল পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে, প্রাণ ফিরে পেয়েছে রাজধানী। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও সড়কে দেখা যায় নজিরবিহীন যানজট। মিরপুর, বিজয় সরণি, মোহাম্মদপুর, পল্টন এলাকার প্রধান সড়কগুলোর চিত্র এমনই। একদিকে যানজট, তার উপর গণপরিবহন না পাওয়ায় বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। জায়গা আটকানো, তো ঘুরে ঘুরে মানে অনেক ঝামেলার মধ্যে থেকে এখনো অফিসে পৌঁছাতে পারেনি। যেখানে 15 মিনিট লাগে সেখানে 3 গুণ সময় লাগতেছে, 45 মিনিটের মতো লাগতেছে আর কি। অনেকক্ষণ ধরে জ্যামে বিশাল ভোগান্তি হচ্ছে। আমি শেওড়াপাড়া থেকে রওনা দিছি সকাল 10:30টায়। এখান থেকে আপনার আগারগাঁও আমি জ্যামে পড়লাম, আগারগাঁ থেকে এখানে হেঁটে আসতে হচ্ছে। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় ভোগান্তি যেন তুঙ্গে। এলিভেটেড এক্সপ্রেসের জন্য বন্ধ হওয়ার কারণে গাড়ির চাপটা বেশি বেড়ে গেছে। উপরে দিয়ে গাড়ি গেলে তো নিচের চাপটা কম থাকতো। মেট্রো রেল না থাকার কারণে তো অবশ্যই পায়ে হেঁটে যাওয়া লাগতেছে। আর বাইরে তো বললাম উবার পাঠাও, গাড়ি আসলে অনেক শর্ট। শুধু কি যাত্রী, ভোগান্তি পোহাচ্ছেন রিক্সা, সিএনজি ও বাস চালকরাও। ভোগান্তি টিপ পাই না, খ্যাপ নাই, রাস্তাঘাটে আবার খুব অসুবিধা। যাত্রী পাইতেছি না, ঘুরে গেতাছি, তার মধ্যে যাত্রীও কম, যাত্রী তো আগের মতো না, জ্যামজট। এই কদিন জাম না ছিল, তার না আমাদের মতন মানুষ খেটে খাওয়ার মতন অনেক কষ্ট। এই গোটা দিন গাড়ি চালালে 150 টাকা আমাদের হয় না। সড়কের ট্রাফিক ব্যবস্থা দ্রুত স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান নগরবাসীর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কারফিউর 6ষ্ঠ দিনে অনেকটাই স্বাভাবিক সারা দেশের জনজীবন। সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহন। এদিকে ভোলা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে ঘোষণার পরও আজ শুরু করা যায়নি খুলনা নারায়ণগঞ্জে ট্রেন চলাচল। খুলেছে অফিস, আদালত, দোকানপাট। সবখানেই রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কারফিউর 6ষ্ঠ দিনে অনেকটাই স্বাভাবিক জনজীবন। কারফিউ শিথিল থাকায় সড়কে চলছে সব ধরনের যানবাহন, খুলেছে নিত্যপণ্যের দোকান, সড়কে মানুষের চলাচলও বেড়েছে। সীমিত আকারে চলছে অফিস, আদালতের কার্যক্রম। বৃহস্পতিবার সকাল থেকে কারফিউ শিথিল থাকায় প্রাণ ফিরেছে দক্ষিণাঞ্চলের বরিশালে। রূপাতলী ও নথুল্লাবাদ টার্মিনাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। স্থবিরতা কাটিয়ে চলছে অফিস, আদালত, শিল্প কারখানা। বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিযুক্ত হয়েছে। আমাদের বরিশাল মহানগরীতে স্বতন্ত্র আমাদের আইন শৃঙ্খলা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে আছে। টানা 6 দিন পর ভোলার অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল করছে, ছাড়ছে দূরপাল্লার বিভিন্ন গন্তব্যের লঞ্চও। কুষ্টিয়ায় সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় বেড়েছে যান ও জন চলাচল। এমন ভীতিকর সময় আর ফিরতে চান না সাধারণ মানুষ। তা আমি চাই না আর এই ধরনের কোনো কিছু আমাদের মাঝে আসুক। হতে পারে যে জনজীবন বিপর্যস্ত অবস্থায় রয়েছে, কারণ আমরা দেখছি শহরে দোকানপাট খুলছে না, ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সকাল থেকে ব্যস্ত হয়ে পড়ে খুলনা নগরী। দূরপাল্লার বাস চলাচল শুরু হলেও এখনো বন্ধ ট্রেন যাত্রা। নগরীর শিববাড়ি মোড়, পিকচার প্যালেস সহ গুরুত্বপূর্ণ মোড়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সকাল থেকে খুলেছে সব কারখানা। বিভিন্ন সড়ক মহাসড়কে 3 চাকার অটোরিকশা ছিল চোখে পড়ার মতো। তবে আজও চালু হয়নি ঢাকা নারায়ণগঞ্জের ট্রেন চলাচল। রাস্তাতে আমরা দেখতেই পাচ্ছি, বা আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি তো কম। সরকারের কাছে যেটা চাওয়া আছে বলতে আমরা সবাই তো সুস্থভাবে ভালোভাবে চলাচল করতে চাইতেছি, এটাই তো আমাদের সবার চিন্তা। কারফিউ শিথিল থাকায় ক্রেতা বিক্রেতার ভিড়ে সরগরম ফেনীর বাজার। তবে পণ্যের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। এদিকে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে অংশটুকু আমাদের এই ফেনীর যে অংশটুকু, সেটা আমরা শুরু থেকেই
আমরা নির্বিঘ্ন এবং নিরাপদ রাখতে সমর্থ হয়েছি। ধরে কিনতে পারি নাই, আজকে আসছি, সবকিছু পণ্যের অনেক বেশি দাম। বাজারে তেমন একটা মানুষজন দেখা যাচ্ছে না, তো আমরা আশা করব দেশের সার্বিক পরিস্থিতি ঠিক হয়ে আমরা আবার স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবো। পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে এমনটাই আশা করছে সাধারণ মানুষ। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। স্থবিরতা কাটিয়ে সচল হচ্ছে ব্যাংক খাত। 2 দিন ব্যক্তি পর্যায়ে লেনদেন হলেও আপাতত বন্ধ অ্যাপস ভিত্তিক কার্যক্রম, মিলছে না রেমিটেন্স সেবাও। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। সাপ্তাহিক ছুটি ও 4 দিনের কারফিউয়ের কারণে অনেকটা স্থবির হয়ে পড়ে ব্যাংকিং খাত। আর বুধ ও বৃহস্পতিবার কারফিউ শিথিলে অর্ধেক বেলা চলে ব্যাংকগুলো। প্রবাসীদের রেমিটেন্স প্রদান সহ বৈশ্বিক লেনদেন সম্পূর্ণ বন্ধ ছিল। আর এই 2 দিনে ব্যক্তি পর্যায়েরই লেনদেন বেশি হয়েছে বলে জানাচ্ছেন ব্যাংক সংশ্লিষ্টরা। ব্যাংক লেনদেন বন্ধ থাকলেও সঞ্চয় হিসাবগুলোতে লাভ দিতে হচ্ছে। আমি তো আলটিমেটলি ব্যবসা করছি ডিপোজিটরের টাকায়, তো যিনি আমার কাছে আমানত রাখছেন সে কিন্তু একটা দিনেরও কিন্তু সে ওয়েভার দিচ্ছেন না। কিন্তু আমি যখন টাকাটা নিচ্ছি, যে আমার কাছ থেকে ঋণ নিয়েছেন তাকে কিন্তু বিভিন্ন আমাকে ওয়েভার দিচ্ছি, ফিজ দিচ্ছি, ওয়েভার করছি, ইন্টারভিউ, এগুলো কিন্তু আমার বেসিক্যালি আমার লস। এখন পর্যন্ত বন্ধ রয়েছে অ্যাপস ভিত্তিক আর্থিক সেবা। ব্যাংকিং লেনদেন সম্পূর্ণরূপে চালু হলে জানা যাবে ব্যাংকিং খাতের ক্ষতির পরিমাণ। আমাদের এলসি পেমেন্ট থেকে শুরু করে আমাদের বিভিন্ন ধরনের রপ্তানি কার্যক্রম এগুলো কিন্তু অলমোস্ট বন্ধই ছিল। তো সেটার কারণে ডেফিনেটলি এটা আমরা এখনও পুরোপুরি আসলে নিরূপণ করতে পারিনি, বাট ডেফিনেটলি যখন জিনিসপত্র নর্মাল হবে তখন আমরা একটা ধারণা করতে পারবো যে আসলে কি পরিমাণ আমাদের ক্ষতির সম্মুখীন হয়েছে আমাদের ব্যাংকিং খাত। দেশের ব্যাংক ও অর্থনীতি বাঁচাতে শিল্প খাত গতিশীল রাখার পাশাপাশি আস্থাহীনতা দূর করার পরামর্শ অর্থনীতিবিদদের। ব্যাংকিং খাত তো এমনি খুব দুর্বল অবস্থায় ছিল। ব্যাংকিং খাতে এমনি আমাদের সংকট একেবারেই আসন্ন একটা সংকট ছিল। এই সংকটটাকে আরও প্রকট করে তুলবে, কোনো সন্দেহ নেই তাতে। এখানেও সরকারকেও একটু মনোযোগ দিতে হতে পারে, কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে যদি দরকার হয় একটু সহায়তা হয়তো দিতে হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন দেশে স্থিতিশীলতা নিশ্চিতে রাজনৈতিকভাবে সমাধানে ঐকমত হতে হবে সবাইকে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। বিএনপি জামায়াত সহ স্বাধীনতা বিরোধী চক্র সারা দেশে রাষ্ট্রীয় সম্পদ ও জানমাল বিনষ্টের লক্ষ্যে ধ্বংসযজ্ঞ চালায় বলে অভিযোগ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন সমিতির সম্পাদক সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। এ সময় তিনি মেট্রো রেল, সেতু ভবন, ডেটা সেন্টার ও বিটিভি সহ অসংখ্য রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের তীব্র নিন্দা করেন। তারা বিভিন্ন স্থানে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এই ধ্বংসযজ্ঞের কোনো তুলনা হয় না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কন্যা এই দেশকে যেভাবে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রাকে ব্যাহত করার জন্যই এই স্বাধীনতা বিরোধী চক্র এই জঘন্য ঘটনাগুলি ঘটিয়েছে। আমরা বারের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই। দেখছেন সংবাদ রাত। দেশকে অস্থিতিশীল করতেই নরসিংদী কারাগারে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। দুপুরে নরসিংদী কারাগার পরিদর্শন শেষে জরুরি আইন শৃঙ্খলা সভায় এ কথা বলেন তিনি। জানান, নরসিংদীর কারাগারে যে নারকীয় ঘটনা ঘটেছে তা সেনাবাহিনী, পুলিশ সহ সব বাহিনীকে ব্যবহার করে শান্ত করেছে সরকার। এ ঘটনায় জড়িত সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার হুঁশিয়ারও দেন তিনি। নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক জঙ্গি আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ফারুক আহমেদকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, ফারুক নরসিংদী জেলা কারাগারে 4 নং সেলে আরও 3 জঙ্গি হিজবুল্লাহ, আবদুল্লাহ আলিম ও মঈনুদ্দিনের সঙ্গে বন্দী ছিল। গত 19 জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলার সময় 9 জঙ্গির সঙ্গে ফারুকও পালিয়ে যায়।
চলমান পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরে পণ্য আনা নেয়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম বন্দরে এক অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। এ সময় কন্টেইনার শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী। উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর মোহাম্মদ সোহাইল। দর্শক, এই পর্যায়ে সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাষ্ট্রের সম্পদ ধ্বংসকারীদের বিচার দেশবাসীকেই করতে হবে। ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো স্টেশন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী। সহিংসতায় নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী, জানালেন কাদের। জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। পুলিশ মারলে 10 আর ছাত্রলীগ মারলে 5000, আটক আসামির স্বীকারোক্তি। নির্দেশ আসে লন্ডন থেকে, জানালেন ডিবি প্রধান। কারফিউ শিথিল করায় আগের চেহারায় ফিরছে রাজধানী। সড়ক মহাসড়কে বেড়েছে যান চলাচল, বিভিন্ন জেলায় চলছে লঞ্চ। এবং স্থবিরতা কাটিয়ে সচল হচ্ছে ব্যাংক খাত। 2 দিন ব্যক্তি পর্যায়ে লেনদেন হলেও বন্ধ অ্যাপস ভিত্তিক কার্যক্রম, মিলছে না রেমিটেন্স সেবাও। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাতে। আমাদের পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।